চেঞ্জ করলাম তো কি একটা ঝামেলা থেকে আসছে। যাই হোক, এখন দেখি আমি 2-1 মিনিট ওয়েট করি। 26 আমার পার্টিসিপেন্টস। মরিয়াম জাহান, তোমাদের কি পরের সেমিস্টারে তোমরা পেয়েছো নোটিশ বা কারা কারা? না স্যার, এখনো তো পাই নাই। শুরু হবে ক্লাস তার সপ্তাহখানেক। স্যার আমাদের কি অটো প্রমোশন দিয়ে দিয়েছে নাকি? না, অটো প্রমোশন এটাকে বলছে না, রাদার বলছে যে ওরা পরের সেমিস্টারে ক্লাস করুক, ইউনিভার্সিটি খুললে যখনই খুলবে 15 দিন তোমাদেরকে সময় দিয়ে আমরাও যে এখানে আরেকটা মিড টার্ম নেব, নিয়ে আমরা ফাইনাল দেব 15 দিন পরে তোমাদের এখন যেটা আমরা পড়াচ্ছি। তো এই আর কি, মানে তাও তোমাদের একটু ভালো হলো যে হয়তো বা তোমরা 2-3 মাসের একটা সেশন যাবে হয়তো পড়বা, অন্ততপক্ষে একটা পুরো সেমিস্টার যাবে না আর কি, হয়তো 2 মাস আমি মনে করি। হ্যাঁ, তো 2 থেকে 3 মাস এরকম আর কি। তো আমরা যদি অনলাইনে ক্লাস না নিতাম তাহলে সেক্ষেত্রে ধরো তোমাদের একটা সেমিস্টার আর কি। এনিওয়ে, আমি আজকে ম্যাথটা করাবো। ম্যাথ তোমরা হয়তো একটু দেখছো কিনা আমি জানি না। ম্যাথটা একটু বড়, কিন্তু এই ম্যাথের আবার সুবিধা হলো থিওরি কম আসে। হ্যাঁ, থিওরি কম আসে, থিওরি ছোট কিছু একটা আসে। ওই যে যেমন দেখো বলছে ডিফাইন অ্যানোভা, একটা ডেফিনেশন দিলেই হয়। ওই যে ওয়ালসের বইয়ে যে যতটুকু আছে সেটুকুই হবে। আর ডিস্টিংগুইশ বিটুইন গ্রুপ ভ্যারিয়েন্স এন্ড হলো উইদিন গ্রুপ ভ্যারিয়েন্স, তো এইটুকু তোমার ওই যে বইয়ে তো আছে, ওইটুকু লিখলেই হয়ে গেল। তো যাই হোক, ওই জন্য থিওরি কম আসে। ম্যাথ যেহেতু বড়, ম্যাথের মধ্যে এই নাম্বারটা বেশি থাকে আর কি। তো এই অঙ্কটা তুমি দেখো, আমি ওই দিন বলেছিলাম যে সফটওয়্যার জুনিয়র এবং সিনিয়র, অঙ্কটার মধ্যে আমরা কি বলেছি দেখো, যে ক্যালকুলেট ANOVA from the following data and show at 5% level of significance. আমি আগেই বলেছি যে অঙ্ক 2 ধরনের তোমার লেভেল অফ সিগনিফিকেন্স চাইতে পারে সোশ্যাল সায়েন্সেসে, একটা 5%, একটা 1%। কিন্তু আসলে সোশ্যাল সায়েন্সেসের 5%টাই অধিকতর যুক্ত, কারণ যেহেতু আমরা মানুষকে নিয়ে ডিল করি, সো 100 বার যদি গবেষণাটা রিপিট করা হয় তাহলে 5 টাইমস আমার এরর আসতে পারে। 1% খুব কম দিই আমরা, কারণ সোশ্যাল সায়েন্সেসের গবেষণা 99% কারেক্ট হওয়ার চান্স খুব কম। হোয়াটএভার, তারপরেও তোমাকে 1% দিতে পারে। এই দুটা পার্সেন্টেজ লেভেল আবার তোমার খেয়াল করতে হবে, কারণ টেবিল ভ্যালু আমি ওই দিন যেটা তোমার পড়াইছি ওটার মধ্যে টেবিল ভ্যালু অ্যাড করি নেই, আজকেরটার মধ্যে টেবিল ভ্যালু অ্যাড করেছি। প্রয়োজন আমি আজকে এটা আবার পাঠিয়ে দেবো সমাজকে। তো 5% লেভেল অফ সিগনিফিকেন্স আমার টেবিল ভ্যালুতে তখন 5% যেটা সেটা খুঁজে বের করতে হবে। আচ্ছা, এখন ইম্পর্টেন্ট হলো আমার এখানে হাইপোথেসিসের ক্লুটা কি দেয়া। হাইপোথেসিসের ক্লু দেয়া আছে, দেখো 5% level of significance that whether length of education has any effect on the exam performance. দেখতে পাও কিনা আমি জানি না, একটু জুম করি। হ্যাঁ, লেংথ অফ এডুকেশন, লেংথ অফ এডুকেশন মানে এই যে যারা ফ্রেশার্স, সফটওয়্যার, যারা কেবল ইউনিভার্সিটিতে এসেছে, যারা জুনিয়র, যারা সেকেন্ড ইয়ার, যারা সিনিয়র বা থার্ড ইয়ার, তাহলে এই যে 3 বছর সিনিয়র যারা 3 বছর পড়াশোনা করলো, যারা জুনিয়র তারা হলো 2 বছর পড়াশোনা করেছে, যারা সফটওয়্যার তারা কেবল এসেছে, তাহলে এই যে লেংথ অফ এডুকেশন এটার আসলে এক্সাম পারফরমেন্সের উপর কোনো প্রভাব আছে কি না আমরা আসলে এটি জানতে চাই। আমার গ্রুপ 3টা, তবে তোমার অ্যানোভার অঙ্ক চেনা সহজ বুদ্ধি। ধরো কোনোদিন তোমাকে একটা পরীক্ষার হলে অ্যানোভার কথাটা উল্লেখ নাই কোথাও, ধরো থিওরিতেও নাই, অঙ্কের মধ্যেও নাই, খালি বললো যে ক্যালকুলেট দ্য স্ট্যাটিস্টিক্স ফ্রম দ্য ফলোইং ডাটা and show at 5% level of significance that whether length of execution has an effect on exam performance.
আবার কথা কোথাও বলা নেই। কিন্তু তুমি যখন দেখবা তিনটা গ্রুপ এখানে আছে, দেখো সফটওয়্যার একটা, জুনিয়র একটা, সিনিয়র একটা, যখন 2 এর অধিক হবে তখন তোমার বুঝতে হবে যে এটা অ্যানোভা, আর কোনো অসুবিধা নেই। হুম, তো এটা একটা ক্লু বলতে পারো। এখন আমরা ক্যালকুলেশনে যাই। তুমি দেখো যে প্রথমে আমরা হাইপোথিসিস ধরেছি, যেহেতু হাইপোথেটিক্যাল টেস্ট, এবং আমার হাইপোথিসিস দুটো কি দেখো, আমি বলছি দ্য লেংথ অফ এডুকেশন হ্যাজ নো ইফেক্ট অন এক্সাম পারফরমেন্স, রাইট। আমি যেহেতু আমরা নালে দেখাবো কোনো ধরনের প্রভাব, একটার প্রভাব আর একটার উপর নেই, আমরা মনে করি যে লেংথ অফ এডুকেশন এক্সাম পারফরমেন্স ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন, এটা একটা আর একটাকে প্রভাবিত করে না। তাহলে আমরা ওই জন্যই লিখলাম দ্য লেংথ অফ এডুকেশন হ্যাজ নো ইফেক্ট অন এক্সাম পারফরমেন্স। অল্টারনেটিভটা তার উল্টাটাই হবে, দ্য লেংথ অফ এডুকেশন হ্যাজ অ্যান ইফেক্ট অন এক্সাম পারফরমেন্স। ভেরি ক্লিয়ার। এবার আমরা এফ এর যে সূত্রটা ওই দিন বইয়ে পেয়েছিলাম ওটা লিখে রাখলাম। উই নো দ্যাট এফ সমান সমান আলটিমেটলি আমার যেটা পাবো আমরা, ওই যে বলেছি রেশিও, কিসের রেশিও, আমার উইদিন গ্রুপ ভ্যারিয়েন্স টু বিটুইন গ্রুপ ভ্যারিয়েন্স। তাহলে ওই যে দেখো উপরে আমার বিটুইন গ্রুপ ভ্যারিয়েন্স ডিভাইডেড বাই উইদিন গ্রুপ ভ্যারিয়েন্স, যেটা সংক্ষেপে আমরা অঙ্কে লিখবো, আমরা রাইট সাইডে আমি লিখেছি দেখো যে এফ সমান সমান এম এস বিটুইন এম ডিভাইডেড বাই এম এস উইদিন। খেয়াল করো এম এস দ্বারা আমি মিন করলাম তাহলে কি বিটুইন এম এস উইদিন। ওই যে যেটা বিটুইন মানে তুমি বুঝবা যে বিটুইন গ্রুপ ভ্যারিয়েন্সের আসলে মিনস যেগুলা বের হবে, মিন আলটিমেটলি সেটা বিটুইন, উপরে বিটুইন কথাটা কিন্তু আছে দেখো, আর নিচে উইদিন কথাটা কিন্তু আছে। তাহলে এম দ্বারা এখানে বোঝাবে মিন, মিন মানে বের হবে, মিন মানে গড় পরবর্তীতে বের হবে। তো যাই হোক, এখন আমরা যে বলেছিলাম যে নাও দ্য টেবিল ফর ক্যালকুলেটিং অ্যানোভা, ওইটা একটু নিচে আসবে, যেটা আমি আরো দিয়ে দেখাইছি। আগে লেট দ্বারা ধরে নেই যে সফটওয়্যার অ্যাজ x1, জুনিয়র্স অ্যাজ x2, সিনিয়র্স অ্যাজ x3, এটা তুমি ধরে নিও। এটা বুঝছো? তোমার অন্য অঙ্কে যাই আসুক, কোনো যদি নাম থাকে কথার কথা, তাহলে তুমি সেই গ্রুপগুলো যদি 3টা হয় 3টা, যদি 4টা গ্রুপ হয় 4টা, নরমালি আমরা 3টার বেশি গ্রুপ দেই না, কারণ স্টুডেন্টদের পক্ষে সেটা করা সম্ভব হয় না। তাহলে আমরা ধরে নিলাম, রাইট, যে ধরি sophomore as x1, juniors as x2, seniors as x3. এইবার আমরা লিখবো যে নাও দ্য টেবিল ফর ক্যালকুলেটিং অ্যানোভা। দেখো অ্যানোভার টেবিল মোটামুটি সহজ টেবিল আমি বলবো। জাস্ট আমার কি করতে হয় তুমি খেয়াল করে দেখো, স্কোয়ার করতে হয়। এই যে আমি আগে ডাটাগুলো তুলে নিয়েছি x1, x2, x3, তারপরে x1 স্কোয়ার, x2 স্কোয়ার, x3 স্কোয়ার। তবে এখানে তোমাকে আমি আর একটা টেকনিক শিখিয়ে দিই, তুমি যেটা করতে পারতে, স্কোয়ারটা তুমি এইখানেও দিতে পারো। যেমন এই যে এখানে আমি যে x2 লিখেছি, তুমি এখানে x1 স্কোয়ার এখানেও বসাইতে পারো। তারপরে এই যে x2 তুমি এই ঘরে লিখলা, লিখে এখানে x2 স্কোয়ার দিতে পারতা, এখানে তুমি x3 লিখতে পারতা, এখানে তুমি x3 স্কোয়ার দিতে পারতা। মানে x1 তার পাশে x1 স্কোয়ার, x2 তার পাশে x2 স্কোয়ার, x3 তার পাশে x3 স্কোয়ার, এভাবেও তুমি দিতে পারো। আমি কি ক্লিয়ার? জি স্যার। যার কাছে ক্যালকুলেটর আছে বা তোমরা যদি বাসায় প্র্যাকটিস করে থাকো, তাহলে ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা একটু আমাকে বললে ভালো হয়, কারণ আমি তো নিজের মতো করে করছি, আমি তো আর দ্বিতীয়বার করি নাই যে আমার আবার টেবিলে ক্যালকুলেশন করতে ভুল হচ্ছে কিনা আমি জানি না। ঝটপট করে দেখতে পারো, 73 যোগ x1 আগে যোগ করে 73 যোগ 75 যোগ 77 যোগ 75 যোগ 78 যোগ হলো 76। আমার একটা করে গ্রুপে কয়জন আছে? 6জন স্টুডেন্ট না, 6জন। ফাইন।
হয়তো ঠিকই আছে আমি আশা করি। তাহলে আমি সামেশন x1 আমি পেয়েছি 453 এক্সকিউজ সামেশন x2 আমি পেয়েছি 467, সামেশন x3 আমি পেয়েছি 528, এবারে স্কয়ার সামেশন x1 স্কয়ার আমি পেয়েছি 34,217, এরপর হলো x2 স্কয়ার আমি পেয়েছি সামেশন x2 স্কয়ার পেয়েছি 36,433 and summation x3 স্কয়ার আমি পেয়েছি 46,556। আমি আশা করি ঠিক আছে। এবার আসে স্টেপ 1। আমার আসলে ওই যে আমি বলেছি না এফ, যেটা আমি দেখিয়ে আসলাম তোমার, আলটিমেটলি যেটা এফ আমরা পাবো রেশিও করার মাধ্যমে, এবার বিটুইন কে ভাগ দেব এম এস উইদিন দ্বারা, ওইটা পাওয়ার জন্যই এই ক্যালকুলেশন গুলো আমার করে যেতে হবে। ওকে, সো তোমরা এবার মাইনরলি খেয়াল করো, বিশেষ করে একটু কয়েকবার এটা প্র্যাকটিস করতে হবে। কোনোবার একটা অঙ্ক কিন্তু থাকে করতে হবে। যতই বড় হোক কিন্তু যেহেতু প্র্যাকটিস করলে একটা অঙ্ক যেহেতু থাকে, তোমাদের জন্য কিন্তু ইজি, যে আসলে একটা অঙ্ক করে এই ধরনের একটা অঙ্ক তোমাদের পক্ষে পাওয়াটা সহজ। আচ্ছা, প্রথমে বললাম দেখো যে কম্পিউটিং সামেশন xt স্কয়ার and summation xt whole square। এখন xt মানে আমি কি বুঝাচ্ছি, x টোটাল, যে দুটারে যে নিচে টি দেওয়া আছে, x টোটাল। x টোটাল মানেটা কি, আমার এখানে গ্রুপ কয়টা, তিনটা না, x1 x2 x3। এই যে সামেশন xt স্কয়ার মানে হলো এই তিনটার টোটাল যেটা আমি পাবো। এই যে দেখো, প্রথমে দেখো আমি লিখেছি সামেশন xt, দেখো আমি যোগ করেছি 453 যোগ 467 যোগ 528 সমান সমান আমি পেয়েছি কত, দেখো 1448। এইবার আমি দ্বিতীয়টা আগে বের করা হচ্ছে আসলে, এই যে এইটা সামেশন xt হোল স্কয়ার, তাহলে আমি কত পেলাম দেখো, এই 1448 কে আমি হোল স্কয়ার করলাম মান। তাহলে আমি এখানে দেখো একটা পেয়ে গেলাম যে স্যার কথা মাঝে মধ্যে খুব আস্তে হয়ে যাচ্ছে। আচ্ছা ওকে, হয়তো এক্স এর নিচে টি, হ্যাঁ এক্স এর নিচে টি মানে হলো এক্স টোটাল, ওই টি মানে টোটাল, বুঝছো? ও আচ্ছা আচ্ছা, টোটাল কেন বললাম, ওই যে তিনটা গ্রুপকে দেখো আমি যোগ করলাম, খেয়াল করো, এই যে আমি 1448 যে আমি পেয়েছি, সেটা কিন্তু আমি তিনটা গ্রুপকে যোগ করে পেয়েছি। ওই জন্য প্রথম লিখেছি সামেশন এক্স টি মানে হলো এক্স গুলা টোটাল। পরের লাইনে দেখো আমি লিখলাম যে সামেশন এক্স টি হোল স্কয়ার, দেখো আর জাস্ট সামেশন এক্স টি যেটা পেলাম 1448, সেটাকে হোল স্কয়ার দিয়ে দিলাম, তাহলে তুমি 20,96,704 তুমি পেয়ে গেলে। এবারে যে প্রথমটার ক্যালকুলেশনটা করি আমরা, সেটা হলো যে সামেশন এক্স টি। কিন্তু স্যার এটাও তো এক্স টি ছিল, কোনটা? যে লাস্টে যেটা লাস্ট লাইনটা যেটা আমরা স্কয়ার গুলো, ও আচ্ছা স্কয়ারের যোগ করছি শুধু, আচ্ছা সরি। হ্যাঁ শুধু স্কয়ারটা করেছি, বুঝছো? তো এবার আমরা এই লাইনটা খেয়াল করি, এই লাইনটা সহজ, কারণ অলরেডি আমার সামেশন এক্সটি স্কয়ার, তো অলরেডি সামেশন এক্সটি স্কয়ার মানে x1 স্কয়ারে যা পেয়েছিলাম, x2 স্কয়ারে যা পেয়েছিলাম, x3 স্কয়ারে যা পেয়েছিলাম, ওই তিনটা আমি খালি যোগ করি। দেখো ওই যে 34,217 যোগ 36,433 যোগ 46,556, 1,17,206। তাহলে তো এটা আমরা আগে বের করে পরে ওইটা করতে পারি, করতে পারি। কোনো অসুবিধা নেই, আমি হয়তো ওইটা আগে বের করেছি, তুমি এটাও আগে বের করতে পারো, ওইটা পরে বের করতে
কোনো সমস্যা নেই, তোমার জাস্ট ক্যালকুলেশন ঠিক থাকলেই। এবার আসে স্টেপ 2 তে। স্টেপ 2 তে কি দেখো, আমরা বলেছি কম্পিউটিং এসএসটি। এটা এসএসটি এর ইলাবোরেশনটা হলো যে সামেশন অফ তোমার, আসলে এটা ইলাবোরেশনটা দিলে ভালো হইতো, আমি কোথা থেকে জানি কখন, যাই হোক শর্টকাটে হয়তো লিখে দিয়েছি। সামেশন অফ কি জানি স্কয়ার টোটাল, এই ধরনের কথাটা আছে। দেখো এই যে এইখানে আমরা কি পেলাম, দেখুন এসএসটি সমান সমান সামেশন এক্স টি স্কয়ার, তার মানে ওই যে ওখানে যে 1,17,206 আমরা পেলাম, সেইটার মানটা, এই মানটাই এইখানে আসলো। সামেশন এক্স টি স্কয়ার মাইনাস উপরে গেল দেখো সামেশন এক্স টি হোল স্কয়ার, যেটা তুমি এই যে 20 লাখ পেলে, ওই 20 লাখ তোমার 96,704 উপরে, আর এন সমান সমান হলো 18 কিভাবে হলো, আমার প্রত্যেকটা গ্রুপে 6 জন করে স্টুডেন্ট আছে, তুমি দেখো প্রত্যেকটা গ্রুপে আমার 6 জন করে স্টুডেন্ট আছে, সফরমোরের 6 জন, জুনিয়রের 6 জন, সিনিয়রের 6 জন। তার মানে তাহলে আমার স্টুডেন্ট সংখ্যা দাঁড়ালো 18। তাহলে আমি ভাগ দিলাম ওইটাকে 18 দ্বারা, তাহলে এইখানে আমি পেয়ে গেলাম এসএসটি। হ্যাঁ, তো এসএসটি তাহলে তুমি দেখো যে তোমার রেজাল্ট কত এসেছে, 722.5, তাহলে এসএসটি আমার পাওয়া গেল 722.5। এখন পরের যে স্টেপ সেটা হলো এসএসডব্লিউ, রাইট? না, এসএসবি, সামেশন অফ বিটুইন এসএসবি। এখানে এসএসবি বিটা বিটুইন, এটা আমার খেয়াল আছে। এস তে একটা হলো সামেশন, সামেশন অফ, ও এটা বুঝতে পারছি, সামেশন অফ স্কয়ার্ড বিটুইন, বা এরকম সামেশন অফ ডিফারেন্স স্কয়ার্ড বিটুইন, এই ধরনের হবে। ওইটাও হলো সামেশন স্কয়ার্ড টোটাল, এই ধরনের কিছু একটা হবে উপর একটা, যাই হোক। তাহলে তুমি এসএসবি বিটুইন এটা খেয়াল রাখো, মানে তিন গ্রুপের এক গ্রুপের থেকে আর এক গ্রুপের পার্থক্য সেটা তোমার এখানে বের হয়ে যাবে। তারপরে দেখো তাহলে এখানে কি সূত্রটা খেয়াল করো, যেটাকে বলি আমরা থার্ড ব্র্যাকেট, কারণ এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট আছে, সো এখানে আমরা থার্ড ব্র্যাকেট আমরা ইউজ করেছি। থার্ড ব্র্যাকেট দিয়ে কি করলাম, স্যার কোথায় সেকেন্ড ব্র্যাকেট আছে, ওটা সামেশন না, না সেকেন্ড ব্র্যাকেট, তাহলে ফিনিশ হয় নাই তো। এটা সামেশন, সামেশন সেকেন্ড ব্র্যাকেট দরকার হয়নি, থার্ড ব্র্যাকেটই আমি দিছি পরীক্ষার বইও কোন ব্র্যাকেটে আছে, তা অসুবিধা নেই। ধরো থার্ড ব্র্যাকেট দিলাম, ওটা হলো হোল সামেশন, তাহলে উপরে হলো আমার, উপরে হলো দেখো সামেশন এক্স জি, এই জি দ্বারা মিন করলাম গ্রুপ, কত গ্রুপ মানে x1 একটা গ্রুপ, x2 আর একটা গ্রুপ, x3 আর একটা গ্রুপ, x4 আর একটা গ্রুপ, না সরি x4 না, x3, তাহলে আবার তিনটা গ্রুপ। আমি একটু পানি খাই আর চা খাই মাঝে মাঝে। তোমরা তাহলে দেখো আমার কিন্তু ডান সাইডে যেটা আছে এটা কিন্তু আমার কেউ জানি রেকর্ড করতেছে, রেকর্ড যেন করে, বুঝছো, তাহলে আবার পরে দেখা যাবে যে আর এক সমস্যা না, যারা ক্লাস করতে পারবে না তারা সমস্যা। সাইড রেকর্ড করতেছো? আচ্ছা, এইটা দেখো, এই যে আমি যে বিটুইন বলছি, এইখানে দেখো আমি বলেছি কিন্তু এই যে সামেশন, এই জায়গাটায় খেয়াল করো,
এই জায়গাটায় খেয়াল করো যে সামেশন আমার xt হোল স্কয়ার দেখো ডিভাইডেড বাই n, আর এই জায়গায় খেয়াল করো এই জায়গায় কিন্তু সামেশন উপরে x t নাই, ওখানে xg, তাহলে গ্রুপ এটা হলো টোটাল থেকে ইন্ডিভিজুয়াল গ্রুপকে আমরা মাইনাস করলেই তাহলে ওই যে বিটুইন এর পার্থক্যটা পেয়ে যাবো। ঠিক আছে স্যার ইন্ডিভিজুয়াল মাইনাস করতেছি না, তিনটা একবারে যোগ করে তো নিচে মাইনাস করছে। একই কথা, এটা যেহেতু তোমার টোটাল তিনটারই, তাহলে এইটা থেকে এটা প্রত্যেকটা করতে গেলে তোমার আরো বেশি জায়গা লাগবে, বুঝো নাই? দরকারটা কি, তুমি একবারেই এই যে আমার এখানে যে গ্রুপ গুলো আছে জি দ্বারা আমি গ্রুপ মিন করেছি, ওই জন্য আমি গ্রুপ দেখো প্রথম গ্রুপে আমি স্কয়ার দিছি ডিভাইডেড বাই এই এন, মানে কিন্তু মিন করবে হলো আমার গ্রুপের কথা বোঝো। আলটিমেটলি এই 3 6 যোগ করলে কিন্তু 18ই হয়, আমার কথা বুঝতে পারছি? জি স্যার। তো এখন তুমি দেখো তাহলে কি হলো, প্রত্যেকটা গ্রুপের উপরে স্কয়ার দিলাম ডিভাইডেড বাই 6 যোগ আবার দ্বিতীয় গ্রুপকে স্কয়ার দিলাম আর নিচে আবার তোমার 6 যোগ 528 কে স্কয়ার দিলাম 6, তাহলে এবার থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম মাইনাস এই যে এটা তো আমরা ক্যালকুলেট করে প্রথমেই পাইছি সামেশন xt হোল স্কয়ার যে 20,96,704, আমরা ওইটা এনে নিলাম 18 এখানে দিয়ে দিলাম। এবার তুমি এগুলা একবারে স্যার ওই তো সামেশন এক্স জি ডিভাইডেড বাই এন এর পাশে ওইটা আবার সামেশন না, হোল সামেশন না? ওটা তো সেকেন্ড ব্র্যাকেট না? না না, ওটা সেকেন্ড ব্র্যাকেট না, ওটা হোল সামেশন। আমি তো গতবারই বললাম নো সেকেন্ড ব্র্যাকেট, ওটা হোল সামেশন। হ্যাঁ, তাহলে এবার তাহলে কি দাঁড়ালো দেখো, তুমি তাহলে এবার করো 453 এর আগে স্কয়ার করবা, করার পরে 6 দিয়ে ভাগ দিবা, দিলে দেখবা যে 34,201.5 আসবে। পরেরটারও স্কয়ার করবা, 467 কে গুণন 467 দিয়ে যা আসবে সেটাকে 6 দিয়ে ভাগ দিবে। আমি এক লাইন আর এক্সট্রা করি রে, কথা বুঝছো? বুঝতে পারছি, তোমরা আরো একটা লাইন করতে পারতা, আগে উপরে স্কয়ার করে নিলা, নিচে 6 রেখে দিলা, পরের বার ভাগ করতে পারতা। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আমি একবারে করছি সময় বাঁচানোর জন্য, তুমিও তাই করতে পারো। আচ্ছা, এভাবে 3 গ্রুপ আমার শেষ, তাহলে মাইনাস আমি এইটা 20,96,000 কে আমি 18 দ্বারা ভাগ দিলে আমার এই যেটা আসলো 1,16,483.5। আচ্ছা ভাই, এবার তুমি এই তিনটা যোগ করো, বললে তোমার যেটা আসলো হয়তো 1,17,013.7 মাইনাস কে তুমি হলো 1,16,483.5 করলা, তোমার এসএস বিটুইন তুমি পেয়ে গেলা 530.2। আচ্ছা, এবার যাই আমরা, এখানে কারো কোনো প্রবলেম আছে নাকি বলো দেখি? এই হোল সামেশনের কাজটাই তো হইল না। হোল সামেশনের কাজ তো হলো, এই 3 গ্রুপ যোগ করলাম। ও সরি, এই যে 3 গ্রুপ যোগ, এই যে দেখো 34,201 বা 36,000 46,000 আমরা সব যোগ করলাম। ঠিক আছে স্যার। হ্যাঁ, যোগ করে যে পাইলাম। আর এইটা তোমরা একটু খেয়াল রাখো যে বিটুইনটা মানেই হলো কিন্তু এই যে জিটা থাকবে এইখানে, এই যে প্রথমে, কারণ উইদিন গ্রুপ রেঞ্জ বিটুইন, সরি গ্রুপ রেঞ্জ বিটুইন একটা পড়িয়েছি তোমার সংজ্ঞায়, আর গ্রুপ রেঞ্জ উইদিন একটা পড়িয়েছি। যখন বিটুইন আমরা পড়েছি তখন বলেছি এক গ্রুপের সাথে আরেক গ্রুপের যে পার্থক্য, তাহলে এইখানে দেখো যে টোটালের সাথে ইন্ডিভিজুয়াল গ্রুপের পার্থক্য। তা আমরা ইন্ডিভিজুয়াল গ্রুপের পার্থক্য ওইভাবে বারবার বের করতে গেলে আমার সময় অনেক লাগবে, ওই জন্য আমরা একবারে বের করেছি, তাতে কোনো অসুবিধা নাই। তুমি খেয়াল রাখবা যে এইখানে জি থাকবে, যে উপরে জি, হ্যাঁ, আর এইখানে দেখো টি আছে ডান সাইডে, সো এটা একটু খেয়াল রাখো, তাহলে বিটুইনটা তোমার হয়ে যাবে।
স্যার কষ্ট করে আরেকবার বলবেন ব্যাপারটা। হ্যাঁ, যেটা বললাম এই যে বিটুইনের কথা বললাম, যখন তুমি বিটুইনের কথা তুমি আসবে বা তুমি আলোচনা করবে, তখন তোমার মাথায় রাখতে হবে যে আমার এই যে প্রথম যে এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি যেটা রেখেছিলাম, এর ভিতরে কিন্তু ওই যে দেখো হোল সামেশন, বাট ওই হ্যাঁ যে দেখতে পাচ্ছি স্যার। ইন্ডিভিজুয়াল সামেশন এক্স জি কিন্তু দেয়া আছে। ওই জি তখন তুমি দিবা গ্রুপ, আর ডান পাশেরটার মধ্যে থাকবে দেখো ওই যে সামেশন এক্স টি, মানে টোটাল থেকে ইন্ডিভিজুয়াল গ্রুপের যদি পার্থক্য বের করি, তাহলে কিন্তু আমার এই যে বিটুইনটা বের হয়ে যাবে, বি যেটা, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখবো আর কি, কারণ স্টুডেন্টরা আমি অনেক সময় দেখছি যে এখানে সামেশন এক্স জি দিতে ভুলে যায় বা গুলায় ফেলে, হয়তো টি ওই প্রথমেই দেয়, পরেরটাতে জি দেয়, তাহলে আর হলো না, কারণ তোমার সূত্র ভুল হলে তুমি কিন্তু আর রকম করছো। এবার পরের পেজে, এবার আসো স্টেপ 4। স্টেপ 4 এ এস এস ডব্লিউ, এই যে এবার উইদিনের ক্যালকুলেশন ভেরি ইজি, কারণ প্রথমটা বের হয়েছিল আমার টোটাল সাম অফ স্কয়ারস টোটাল। হ্যাঁ, এবার মনে আমার খেয়াল করছে সাম স্কয়ারস টোটাল, এটা সাম স্কয়ারস বিটুইন, তোমরা একটু লিখে রাখো তো, এবার আমার মনে পড়ছে। এসএসটি এর ইলাবোরেশন হবে, ডাইনে তুমি লিখতে পারো যে হয় সাম স্কয়ারস টোটাল আর মাইনাস সাম স্কয়ারস বিটুইন, বি যেটা, লিখে রাখো সাম স্কয়ারস টোটাল সাম স্কয়ারস বিটুইন। তাহলে তুমি খেয়াল করো, এই যে আমার সাম স্কয়ারস টোটাল এইটা ছিল, এই যে স্টেপ যে 2 তে আমি ক্যালকুলেট করেছিলাম সাম স্কয়ারস টোটাল, তাহলে আমার যদি টোটালটা থাকে সেটা থেকে যদি আমি বিটুইন কে মাইনাস করি, তাহলে তো উইদিন একটা পাওয়া যাবে, তাই না? ঘটনাটা টোটালের মধ্যে তো দুটাই আছে, বিটুইনও আছে উইদিনও আছে। Am I clear, guys? আরেকবার বলি, আমার এখন ক্যালকুলেশন কোন জায়গায়, আমি সাম স্কয়ারস উইদিন, তাই না? এই যে এখানে ডাব্লিউ, দেখো ছোট করে ডাব্লিউ লেখা আছে, তাহলে তুমি এটার এলাবোরেশন লিখবা সাম স্কয়ারস উইদিন। তুমি এই যে এখানে, এই যে এখানে আমার যেখানে পি আছে, এখানে তুমি হোয়ার দিয়ে তুমি এস এস ডাব্লিউ সমান সমান লিখতে পারো সাম স্কয়ারস উইদিন। Am I clear? স্যার। জি স্যার। এখন এটার ক্যালকুলেশন ভেরি ইজি, দেখো এসএসটি মাইনাস এসএসবি, কারণ এসএসটি এর মধ্যে দুটোই আছে, এসএসবিও আছে এসএসডব্লিউ আছে। তাহলে সাম স্কয়ারস উইদিন যদি আমি বের করতে চাই, তাহলে সাম স্কয়ারস টোটাল থেকে সাম স্কয়ারস বিটুইন যদি আমি মাইনাস করি, তাহলে আমার যেটা থাকতেছে 192.38, কি পাইলাম আমি? সাম স্কয়ারস উইদিন। বুঝছো? তার মানে তুমি খেয়াল করো, যদি তুমি এই ক্যালকুলেশন গুলো ঠিক করো, মানে স্টেপ 1, স্টেপ 2 আর স্টেপ 3, তাহলে কিন্তু তোমার অঙ্ক সহজ হয়ে গেল। খেয়াল করো, আর কিন্তু অঙ্কের বেশি দূর নাই, এই অঙ্ক শেষ, আমার 5 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে, 5-7 মিনিট বরাবর। এই এসএসডব্লিউ বুঝতে কি করে কারো কোনো অসুবিধা হলো? না, এটা তো ইজি, তাই না? এবার আসো, হ্যাঁ বোঝা গেছে নাকি আমাকে আরেকবার বলতে হবে? না, এবার দেখো ডিগ্রিজ অফ ফ্রিডম, স্টেপ 5। এইখানকার ডিগ্রিজ অফ ফ্রিডম আমি ওই দিন থিওরি পড়াতে গিয়ে তোমাকে বলেছিলাম, দুটো ডিগ্রিজ অফ ফ্রিডম বের হবে, একটা ডিগ্রিজ অফ ফ্রিডম বিটুইন, একটা ডিগ্রিজ অফ ফ্রিডম উইদিন। আমি ওই দিন বলেছিলাম এর সূত্রটা ডিগ্রিজ অফ ফ্রিডম বিটুইন হবে k-1, কে সমান সমান এখানে মিন করবে হলো গ্রুপ। হাউ মেনি গ্রুপস? I have 3 groups, sophomore, junior and senior. Am I right? জি স্যার। আচ্ছা, তাহলে আমার তাহলে দেখো 3 - 1, তাহলে আমার বের হলো
2 degrees of freedom between 2 আর degrees of freedom within আমি বলেছিলাম n মানে হলো আমার টোটাল নাম্বার অফ স্টুডেন্টস আর টোটাল নাম্বার অফ স্টুডেন্টস আমার হলো 18 কারণ আমার গ্রুপ 3টি প্রত্যেক গ্রুপে আমার স্টুডেন্ট সংখ্যা 6 তাহলে 6 টাইমস 3 যদি হয় তাহলে 18 আর কে মানে হলো গ্রুপ খেয়াল করো তাহলে 18 মাইনাস 3 তাহলে আমার ডিগ্রিজ অফ ফ্রিডম উইদিন বের হলো 15 এখানে তো কারো কোনো সমস্যা নাই তুমি ডান সাইডে কিন্তু अगेन লিখে রাখতে পারো হায়ার দিয়ে তুমি উপরেটা লিখতে পারো কে সমান সমান নাম্বার অফ গ্রুপস নিচে n সমান সমান লিখতে পারো টোটাল নাম্বার অফ স্টুডেন্টস আর কে সমান সমান अगेन লিখতে পারো যে নাম্বার অফ গ্রুপস কে আর সমান সমান নাম্বার অফ গ্রুপস লেখার দরকার হয় না কারণ যেহেতু তুমি বিটুইন অলরেডি লিখে ফেলেছো ক্লিয়ার এইবার দেখো এমএস বিটুইন বের হবে আগে তারপরে এমএস উইদিন তারপরে ওই যে এফ দেখো ওই যে ডিস্ট্রিবিউশন রেশিও আমরা চলে আসছি একদম শেষের দিকে তাহলে এবার এমএস বিটুইন বের হবে এমএস বিটুইন তাহলে কিভাবে বের হবে দেখো উপরে হলো সাম স্কয়ারস বিটুইন এটাকে আমরা ভাগ দেব ডিগ্রিজ অফ ফ্রিডম বিটুইন দ্বারা খেয়াল করো তাহলে সাম স্কয়ারস বিটুইন আমি কত পেয়েছিলাম আমি পূর্বের পেজে যাই আমার এসএসবি দেখো আমি পেয়েছিলাম 530.2 হ্যাঁ 530 থ্যাংক ইউ সেটাকে আমি ধরো ভাগ দিলাম 2 দ্বারা কারণ আমার ডিগ্রিজ অফ ফ্রিডম বিটুইন আমার পেয়েছিলাম 2 তাহলে এমএস বিটুইন তোমার রেজাল্ট বের হয়ে গেল 265.11 এবার আসো তুমি এমএস উইদিন এ দেখো হ্যাঁ বলো কিছু না হ্যাঁ দ্যাটস ওকে কিছু না স্যার ওকে এমএস উইদিন তাহলে উপরে ধরো সাম স্কয়ারস উইদিন আমি পেয়েছিলাম দেখো 192.3 এই পেজের একেবারে উপরে স্টেপ 4 এ যেটা আমি ক্যালকুলেট করেছিলাম তাহলে 192.3 কে আমি ভাগ দেব ডিগ্রিজ অফ ফ্রিডম উইদিন আমি পেয়েছি 15 রাইট আচ্ছা তুমি ভাগ দাও 192.3 কে 15 দ্বারা ভাগ দাও 15 দ্বারা ভাগ দিলে তুমি পেলে হলো 12.82 তাহলে তোমার এমএস বিটুইন তুমি পেয়ে গেলে 265.11 এমএস উইদিন তুমি পেয়ে গেলে 12.82 এইবার সুতরাং তোমার এবার এফ ডিস্ট্রিবিউশন যেটা রেশিও তোমার এমএস উইদিন টু এমএস বিটুইন তাহলে এমএস বিটুইন কে আমি ভাগ দেব ডিভাইডেড বাই এমএস উইদিন তাহলে মান বসাও এমএস বিটুইন এর মান হলো 265.11 আর এমএস উইদিন এর মান হলো 12.82 তুমি 265.11 কে 12.82 দ্বারা ভাগ দাও দিলে তোমার রেজাল্ট দাঁড়াবে 20.68 যদি ক্যালকুলেটর থেকে কারণ চেপে দেখো এইটাই আমার ক্যালকুলেটেড ভ্যালু তোমার অঙ্ক ডান স্যার এমএস বিটুইন 265.1 হয়তো পরের একটা তো আর পরবর্তীতে কোনো মান আসে না যে 1 যোগ করব এমন কিছু নাই আচ্ছা যদি 1 আসে তাহলে একটাই থাকুক আমি হয়তো বা ওই উপরে কোনো ক্যালকুলেট করেছি কিছু একটা হয়ে থাকে ওটা অসুবিধা নাই কারণ দশমিকের পরে একটু হেরফের হইলেও আমরা ওটাতে নাম্বার কোনো কাটি না কথা বুঝছো আচ্ছা তোমার যদি 265 ঠিক থাকে তুমি ফুল নাম্বার পেয়ে যাবে সো ওইটা 1 এর যদি 1 ই আসে তোমার তুমি 1 ই লিখবা কোনো অসুবিধা নেই তাহলে আমার রেজাল্ট এসে গেল 20.68 এইটা আমার ক্যালকুলেটেড ভ্যালু আমার অঙ্ক কিন্তু শেষ এবার আমি ডিসিশন নিব ওই যে হাইপোথেটিক্যাল টেস্ট যেহেতু আমার ডিসিশন মেকিং করতে হবে রুল টু আগের মতোই যেটা আমি তোমাদেরকে আগেও শিখিয়েছিলাম এবার আমি ওই যে আগের মতো লিখবো তবে এইখানে একটু লেখাটা ভিন্ন রকম আছে দেখো যে at 0.05 level of significance at 2 degrees of freedom between এই যে এইভাবে লিখতে হবে 2 degrees of freedom between and 15 degrees of freedom within the table value is 3.68 আমি টেবিল ভ্যালুটা এখন দেখাই দিব এই যে 3.68 আমি কিভাবে নিলাম কারণ এখানে আবার ডিগ্রিজ অফ ফ্রিডম যেহেতু দুইটা আছে একটা হলো ডিগ্রিজ অফ ফ্রিডম
বিটুইন, একটা ডিগ্রিজ অফ ফ্রিডম উইদিন, তাই না? তাহলে টেবিল ভ্যালুটা আমরা খেয়াল রাখি 3.68। এবার আমি শেষে যাই। এই যে দেখো অ্যাপেন্ডিক্স সি, আমি এটা ওয়ালশের বই থেকে নিয়েছি। ভ্যালুস অফ এফ ফর আপার 5% প্রবাবিলিটি। দেখো তার মানে কি, এটা 0.05, 5% মানে কি 0.05। এখন তুমি দেখো আমার কিন্তু এইখানে লেখা আছে, ওই যে এই বায়ে তুমি খেয়াল করো, এই যে এখানে দেখো D1 আর D2 লেখা, দেখছো আমি যে গোল করলাম? জি স্যার। আচ্ছা, D1 মানে হলো ডিগ্রিজ অফ ফ্রিডম 1, মানে এখানে মিন করছে ওই যে উপরে লেখা আছে, দেখো এই যে এক্সাম্পল, এই যে D1 মানে ডিগ্রিজ অফ ফ্রিডম ফর নিউমারেটর অফ এফ রেশিও, এই যে। আর ডিগ্রিজ অফ ফ্রিডম 2 মানে নিউমারেটর আর হলো আরেকটা কি ডিনোমিনেটর। ডিনোমিনেটর মানে হলো যেটার দ্বারা যেটাকে ভাগ দ্বারা হবে। তাহলে D1 হলো ডিগ্রিজ অফ ফ্রিডম বিটুইন, মানে উপরে যেটা, কথা বুঝো। আর মানে একটাকে বলে কি হর আর একটা লব, না বাংলায় যদি বলো তুমি, গসাগু লসাগুর অঙ্ক তোমরা করছো কিনা আমি জানি না, যাই হোক। তাহলে উপরে যেটা থাকে ওটাকে বলি আমরা কি লব, রাইট? ওইটাকে বলি আমরা নিউমারেটর বলি হলো লবকে, যেটা উপরে থাকে। আর যেটা নিচে থাকে সেটাকে আমরা বলি কি হর। হরকে আমরা ইংলিশে বলি ডিনোমিনেটর। তো আমাদের এইখানে যেহেতু আমার নিচে হলো কি এমএস উইদিন, কথা বুঝো, তাহলে সেটা ডিগ্রিজ অফ ফ্রিডম 2, এই যে ডিগ্রিজ অফ ফ্রিডম 2 কিন্তু এইটা হবে, মানে এটা হলো উইদিন একটা, বুঝছো? না স্যার, আরেকবার দেখান। হ্যাঁ, এই যে D2 যেটা দেখো, এই যে এইদিকে নিচে এসেছে, এটা হলো উইদিন, ডিগ্রিজ অফ ফ্রিডম উইদিন, কথা বুঝো, নিচে যেটা, হ্যাঁ কলাম দিয়ে যেটা নামলো। আর D1 মানে হলো যে রো দিয়ে, যে উপরে দিয়ে যেটা গেছে, এই যে উপরে দিয়ে যেটা গেছে, এটা হলো ডিগ্রিজ অফ ফ্রিডম বিটুইন, কথা বুঝছো? আরো এক সহজ ভাবে তুমি খেয়াল করো, আমার ডিগ্রিজ অফ ফ্রিডম বিটুইন কি উপরে থাকে না, মানে এফ এর যে রেশিওটা, তাহলে এখানে D1 উপরেই লেখা আছে, তাহলে D1 উপরে লেখা মানে তাহলে উপরেরটা তোমার ধরে নিতে হবে, এটা হলো ডিগ্রিজ অফ ফ্রিডম বিটুইন। আর D2 টা নিচে লেখা আছে, আর এমএস যে ডিগ্রিজ অফ ফ্রিডম বিটুইন, যেহেতু উইদিন, সরি উইদিনটা নিচে, তাহলে নিচেরটা হলো উইদিন। এই জায়গায় কি আর কোনো কনফিউশন আছে? তাহলে তুমি খেয়াল করো, আমার ডিগ্রিজ অফ ফ্রিডম D1 মানে হলো ডিগ্রিজ অফ ফ্রিডম বিটুইন কত ছিল, 2 ছিল, তাই না? তাহলে 2 থাকলে আমার এই যে এই 2, এটা ডিগ্রিজ অফ ফ্রিডম কি, এটা বিটুইন, এটা হলো বি। আর ডিগ্রিজ অফ ফ্রিডম উইদিন কত ছিল, 15, না? হ্যাঁ, এখানে কিন্তু ইন্টারেস্টিংলি দেখো, ইন্টারেস্টিংলি এখানে অনেক সময় নাই, হ্যাঁ নাই। তো তখন আমাদের যেটা করতে হবে, এই যে 14 আর 16, কথা বুঝো, যে দেখো 14 আর 16, এই যে এই দুইটা ভ্যালু, সরি 20 ইনক্লুডেড হয়ে গেছে, 14 আর 16 এই যে 2 এর বরাবর এসে দেখো 3.63 এই দুটাকে যোগ করো, 3.74 যোগ 3.63 যোগ করে যা হবে ওইটারে 2 দ্বারা ভাগ দিবা, তার মানে আমরা দুইটার ভ্যালু যেহেতু নিয়েছি, তাহলে দেখো আমার মনে হয় এটা জানতে আসবে। কারোর কাছে ক্যালকুলেটর আছে কিনা একটু ট্রাই দাও তো। স্যার আবার একটু বলেন না, গুলাই গেছি তো এখানে। আচ্ছা, বললাম যে যখন আমার স্যার এই সাইডেরটা তো ডি, আমরা কি নিব এই সাইডেরটা? এই সাইডেরটা তো ওই যে 2 যেটা 2 দেখো আমি উপরে লিখে রাখছি বিটুইন এর ডিগ্রিজ অফ, তাহলে এদিকে বিটুইন এরটা নিলে তাহলে উইদিন এরটাও এখান থেকেই নিচ্ছি কেন? না উইদিন এরটা তো এই যে নিচে নামলাম, এই যে দেখো এই যে D2 এই যে লেখা আছে এখানে, দেখো D2 এই যে দেখো এই যে D2, এই যে আমার রেখাটা যে আমি অঙ্কন করতেছি, এই যে D2 তো এটা দেওয়া, বুঝছো? এই যে D2 তাছাড়া হলো ডিগ্রিজ অফ ফ্রিডম উইদিন, তো উইদিন এরটা হলো এই যে এই দিকে দেখতে হবে ডিগ্রিজ অফ ফ্রিডম উইদিন।
স্যার তাহলে এটা হচ্ছে কলাম আর ওইটা রোতে দেখবো তাই তো? রোতে এক্স্যাক্টলি। D1 দেখবো। হ্যাঁ হ্যাঁ, রোতে হলো তোমার D1 মানে হলো ডিগ্রিজ অফ ফ্রিডম বিটুইন, হ্যাঁ কথা স্যার বুঝো। বুঝবেন। হ্যাঁ আর D2 তথা কলামে যেটা দেখবা সেটা হলো উইদিন এ ডিগ্রিজ অফ ফ্রিডম। উইদিন এ হ্যাঁ ডিগ্রিজ অফ ফ্রিডম ছিল 15, কিন্তু আমার এখানে এক্স্যাক্টলি 15 লেখা নাই, দেখো নেই 14 আছে, হ্যাঁ 16 আছে। তাহলে আমি ওই জন্য 15 এরটা তাহলে কিভাবে বের করব? এটা বের করার সূত্র হলো এই 14 আর 16 এর ওই সোজায় আমি আসলাম, এই যে 2 এর উপরে 2 এর হয়ে নিচে নামলাম কলামে, এবং এই 14 আর 16 এর যে ভ্যালু সেই দুইটা আমি নিছি, দেখো 3.74 যোগ 3.63, এই দুইটা যোগ করো, করে তুমি 2 দ্বারা ভাগ দাও, দিলে তুমি 15 ডিগ্রি 3.56 আসে। কত আসে? স্যার 3.685 আসে। 3.685, তাহলে দেখি আমি কত 1.74 এই যে দেখো আমি নিয়েছি কত 3.68, আমি 5 আর রাখি নাই, কত বুঝছো? 3.68। তুমি যদি 3.685 ও রাখো কোনো অসুবিধা নাই, এটা কোনো প্রবলেম না। তাহলে এবার কি বের হয়েছে? আমার টেবিল ভ্যালু মিলে গেছে। হ্যাঁ স্যার 685। আচ্ছা আপনি 68 পর্যন্ত রাখছেন। তুমি 5 রাখলেও কোনো সমস্যা নেই, মানে নাম্বারের কোনো হেরফের হবে না। তাহলে এবার ভেরি ক্লিয়ার, কারণ এই ডিগ্রিজ অফ ফ্রিডম আমি দেখেছি অনেক স্টুডেন্ট ক্যালকুলেট ঠিক করেছে, ডিগ্রিজ অফ ফ্রিডম বের করতে পারেনি, দেখা গেছে যে তার নাম্বার হাওয়া, কারণ তুমি কিছু নাম্বার কমে যায়, কারণ এইখানে ডিগ্রিজ অফ ফ্রিডম ভালো মতো বের করতে না পারলেও তোমার ডিসিশন কিন্তু চেঞ্জ হবে না, খেয়াল করে দেখো। কারণ হলো তোমার ক্যালকুলেটেড ভ্যালু তো অনেক বড়, 20.68, আমি রাইট? স্যার হ্যাঁ, তাহলে তোমার টেবিল হলো অনলি 3.68, তাহলে তোমার ক্যালকুলেটেড ভ্যালু অনেক বড়। তাহলে বড় হলে কি তুমি ইউ উইল রিজেক্ট HO, নাল হাইপোথিসিস। তাহলে কারো যদি টেবিল ভ্যালু বের করতে ভুলও হয়, যদি সে এখানে ধরো 10.68 কথার কথা লিখে ফেলছে, কিন্তু তাতেও তার ডিসিশন কিন্তু চেঞ্জ হয় না, খেয়াল করো। ক্যালকুলেটেড ভ্যালু আমার অনেক বড় 20, তো ওই জন্য স্টুডেন্টরা কিছু নাম্বার পেয়ে যায়, আমরা হয়তো এখানে কিছু নাম্বার মাইনাস করি, যে ডিগ্রি অফ ফ্রিডম বের করতে ভুল করেছে কয় নাম্বার হয়তো মাইনাস করি, কিন্তু অঙ্কের পুরো নাম্বার সে পায় না, কিন্তু কিছু নাম্বার সে পেয়ে যায়। সো তোমরা একটু সাবধান থাকো যাতে ডিগ্রি অফ ফ্রিডম ক্যালকুলেট করতে ভুল না হয়। তো রুল তো আগের মতোই, যে if calculated value is greater than table value we reject HO, otherwise we fail to reject HO। একই রুল, এর আগে যা পড়িয়েছি সেই রুল। এবার দেখো আমার অঙ্ক শেষ, এবার আমার ডিসিশন আমি লিখলাম হেয়ার the calculated value, বা তুমি লিখতে পারো our calculated value, that's okay, our calculated value is greater than table value, তুমি সিম্বলিক্যালি দেখাও দিতে পারো যে 20 পয়েন্ট আমার কত ক্যালকুলেটেড ভ্যালু আসছে 20.68, তুমি এখানে লিখতে পারতা, আর ব্র্যাকেটে লিখতে পারতা যে 20.68 greater than 3.68, so we reject HO, আমরা নালকে রিজেক্ট করলাম। দ্যাট মিন্স তাহলে এবার অল্টারনেটিভের ধারণাটা প্রিভেইল করবে, রাইট? জি স্যার। নালকে তো আমি রিজেক্ট করলাম, যে the length of education has an effect on exam performance। দেখো অঙ্ক শেষ। অঙ্ক কিন্তু খুব বেশি বড় না সত্যিকার অর্থে, তুমি যদি প্র্যাকটিস করো। আমি যেমন আমার ফাইনাল পরীক্ষায় ঢাকা ইউনিভার্সিটিতে আমি কিন্তু অনুভব করে আসছি, এবং আমার ইনশাল্লাহ অনুভব হয়েছিল। তো এইটা জাস্ট খালি তোমার একটু প্র্যাকটিস করা, আর ওই যে স্টেপ 1, স্টেপ 2 আর স্টেপ 3 আমি বলবো এই তিনটে স্টেপ এটাই ইম্পর্টেন্ট। তোমার স্টেপ 1 তো ভেরি ইজি, ওটা তেমন কোনো সমস্যাই না। স্টেপ 2 আর স্টেপ 3 এই দুইটা জায়গাতে আমি দেখেছি স্টুডেন্টরা ভুল করে, এই গোলমালটা বাঁধায়, এই সাম স্কয়ারস টোটাল আর সাম স্কয়ারস বিটুইন ক্যালকুলেট করতেই ভুল করে, আর ওই দিকে অঙ্কটা হবে না। তো আমি যেটা মনে করি যে তোমাদের জাস্ট এই স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এটা কোনো বিষয়ই না, এটা তো তুমি মানে এটা আয়ত্ত করা, আমি মনে করি যে তোমাদের মধ্যে এই বয়সে কোনো ব্যাপার না, যেহেতু তোমাদের এই বয়সে আমি পেরেছিলাম, তোমাদের না পারার কারণ নেই। একটু ভালো করে যদি প্র্যাকটিস করে তুমি পেরে যাবা। আমার এবার বলো, কোনো প্রশ্ন থাকলে বলো, আর না হলে আমি আজকেই তোমাদের কোর্স শেষ, সিলেবাস শেষ, সব শেষ। না স্যার, কোশ্চেন আছে, দাঁড়ান। বলো স্যার এটা 2A ছিল না? না এটা ওয়ান ওয়ে স্যার এখানে কই মোর অথবা লেস তো কিছু কোশ্চেনে বলে নাই। না শোনো, এইখানে আবার কিন্তু তোমার ওই রকম নাই, ওই যে তোমার টু টেইল ওয়ান টেইল ওইগুলোর কোনো প্রশ্ন কিন্তু এখানে নাই, বুঝছো?
স্যার এটা ওয়ান ওয়ে তাইলে বুঝলাম কিভাবে? না না, এটা ওয়ান ওয়ে তুমি বুঝলা কি করে? এই যে তুমি আমার যে ডেটা দেয়া ছিল না, এই যে দেখো সফটওয়্যার জুনিয়র আর সিনিয়র, এই যে জি এখানে স্যার। টু এ যদি হইতো এখানে কি দেয়া থাকতো জানো? সফটওয়্যার মেল, সফটওয়্যার ফিমেল, এক্সকিউজ মি। জুনিয়রে আবার দেয়া থাকতো জুনিয়র মেল স্টুডেন্টস, জুনিয়র ফিমেল স্টুডেন্টস। সিনিয়রে দেয়া থাকতো সিনিয়র মেল স্টুডেন্টস, সিনিয়র ফিমেল স্টুডেন্টস। এই যে তখন এটা হয়ে যেত টু এ আনোভা। কথা বুঝো? একটা হলো টু ওয়ে আর একটা হলো ওয়ান টেইল আর টু টেইল। সো দুটো কিন্তু এক না, কথা বুঝছো? তো এই অঙ্কের ক্ষেত্রে তোমার ওয়ান টেইল আর টু টেইলের কোনো প্রশ্ন নাই, ওই ঝামেলা থেকে তুমি বেঁচে গেছো। সো এখানে গ্রেটার, লেস দ্যান, অমুক দ্যান কি থাকে থাকুক, ওইটা নিয়ে তোমার মাথা বদার করার কোনো দরকার নেই। হ্যাঁ, তুমি যদি দেখো প্রত্যেকটা গ্রুপের মধ্যে আবার দুইটা ক্যাটাগরি করে দিচ্ছে, তাহলে তোমার বুঝতে হবে এটা টু ওয়ে অ্যানোভা। তো টু ওয়ে অ্যানোভা আমি শিখাবো না, এবং ওইটা পরীক্ষার হলেও আসবে না। ওইটা ক্যালকুলেশনটা একটু অনেক টায়ারসাম এবং অনেক বড়, যেটা স্টুডেন্টদের পক্ষে ওই ওই সময়ের মধ্যে পরীক্ষার হলে করা সম্ভব হয় না। ঠিক আছে? আচ্ছা স্যার। সো আর স্যার আরেকটু বলি, ওই তো সফটওয়্যার জুনিয়র সিনিয়র মেইনলি তো লেন্থ অফ এডুকেশন, এটা তো ইন্ডিপেন্ডেন্ট হইলো না, আর ইন্ডিপেন্ডেন্ট তিনটা ক্যাটাগরি দেওয়া আছে দেখে এটা অ্যানোভার মধ্যে পড়লো না? দ্যাটস রাইট, ইউ আর রাইট। আচ্ছা স্যার, আরেকটু কথা, গত দিনের 126 পেজে ব্যাক করা যাবে কি? 126। হ্যাঁ বলো। স্যার এটা 127। আচ্ছা, এখানে স্যার ওই তো গতদিনও বলছিলেন, সরি ক্যাচ করতে পারিনি, ওই এই কথাটা একটু রিপিট করেন, দ্য ভেরিয়েন্স অ্যাট্রিবিউটাল টু থিওরিটিক্যাল মিনিং, এই ব্যাপারটা, টু দ্য ক্যাটাগরিজ অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বিটুইন গ্রুপ ভেরিয়েন্স ইন স্যাম্পল এ ইজ গ্রেটার দ্যান দ্য ভেরিয়েন্স এটা, এই ব্যাপারটা। আচ্ছা, এইখানে দা ভেরিয়েন্স অ্যাট্রিবিউটেবল টু থিওরিটিক্যালি, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইখানে যেটা ব্যাপার আমরা বলেছিলাম, এই যে দেখো তার আগ থেকে একটু আসো, যে ওনারা একটা স্যাম্পল দেখাই দিচ্ছে, এই যে স্যাম্পল এ, স্যাম্পল বি, এই যে নিচে দেখো। হ্যাঁ জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে স্যাম্পল এ এবং স্যাম্পল বি ওরা দেখিয়েছে, এবং এইখানে দেখো গ্রুপ মিন একটার ছিল এখানে 52, 42, 32। এইখানে দেখো গ্র্যান্ড মিন দুটারই সেম। হ্যাঁ, যেহেতু একই ডাটা। স্যার গ্রুপ মিনও দুইটারই সেম। হ্যাঁ, দুটারই সেম। তাহলে তুমি জাস্ট খালি এখানে খেয়াল করে দেখো যে বলছে যে তোমার ওই যে ইন স্যাম্পল এ দ্য ম্যাক্সিমাম ডিফারেন্স উইদিন এনি গ্রুপ অ্যামং দ্য ইন্ডিভিজুয়াল গ্রুপ মেম্বার্স ইজ 4, whereas in sample B the maximum difference is 43. দেখো মানে এইখানে দেখো মিন করলো যে হয়তোবা গ্র্যান্ড মিন সেম থাকতে পারে বা গ্রুপ মিন সেম থাকতে পারে, কিন্তু ইট ইজ ইম্পর্টেন্ট যে এই যে উইদিন, যেটা আমরা বললাম উইদিন দ্য ডিফারেন্স বের হবে, ওই যে একটু আগে ডিগ্রিজ অফ ফ্রিডম বের করার ক্ষেত্রে যেমন বলেছিলাম আমি, কলামটা দেখতে হবে, রাইট? জি স্যার। কলাম এইখানে দেখো স্টুডেন্টদের একজন পেয়েছে 50, একজন 51, একজন 52। পার্থক্যটা কি খুব ক্লোজ না? হ্যাঁ ক্লোজ। একজনের সাথে 1 নম্বরের পার্থক্য, আর একজনের সাথে 1 নম্বর, একজনের 1 নম্বর। সো তোমার গ্রুপ মিন 52 হতে পারে, কিন্তু একজন ইন্ডিভিজুয়াল থেকে আরেকজন ইন্ডিভিজুয়ালের পার্থক্য খুব কম। এই যে দেখো, তুমি যদি হায়ার লেভেল আর আপার লেভেল মাইনাস করো, 54 মাইনাস হলো 50, এই যে এটা যদি 54 হলো সবচেয়ে বেশি নাম্বার পাইছে, 50 কম নাম্বার পেয়েছে, তাহলে আমি পার্থক্য পাই দেখো 4, এই যে ম্যাক্সিমাম ওই জন্য বলছে, দেখছো? আর এইখানে দেখো ইন্টারেস্টিংলি একজন স্টুডেন্ট পেয়েছে হলো 30 আর একজন পাইছে 70, দেখো হাইয়েস্ট। বাট নাম্বার গুলো ছিল 40, 55, 65। আবার এটা তুমি 4-5 দ্বারা ভাগ দিলে ঠিকই 52 তোমার গ্রুপ মিন বের হইছে। ইট ডাজন্ট মিন যে তোমার স্টুডেন্টদের পার্থক্য ওইটার মতোই 4 এ আছে না। দেখো এইখানে কিন্তু ম্যাক্সিমাম ডিফারেন্স অনেক, 43। কারণ তুমি 70 থেকে যদি 30 না মাইনাস করো, স্যার 12 আছে সর্বনিচে। হ্যাঁ, তাহলে খেয়াল করে দেখো। হ্যাঁ, তাহলে এইখানে তুমি খেয়াল করে দেখো যে 30 আরো নাম্বার কত পাইছে, যাই হোক ইত্যাদি ইত্যাদি। তারপর গ্রুপ 3 তুমি খেয়াল করে দেখো, এইখানে এই যে 55 থেকে যদি 12 মাইনাস করো
তাহলে এই জন্য দেখো বলেছে যে 43 তোমার হলো ডিফারেন্স। এখন তাহলে ক্লিয়ারলি বুঝতে যাচ্ছে the variance তাহলে attributable to theoretically meaningful categories of the independent variable between group variance in sample A is larger than is larger than the variance attributable to individual differences তথা within group variance। তাহলে খেয়াল করে দেখো যে আমার এই যে বিটুইন, একটা হলো বিটুইন আর একটা হলো উইদিন, রাইট? তাহলে জি তুমি স্যার। খেয়াল করো যে এই উপরে যেমন আমার এখানে 52, 42 এবং হলো 32, তোমার এক একটা করে গ্রুপের ডিফারেন্স কত দেখো, 52 থেকে 10, রাইট? 32 থেকে 42 10, 42 থেকে 52 হলো 10, এখানেও 32 থেকে 42 10, এখান থেকে 52 10। সেই জন্য বলছে যে উইদিন গ্রুপ ভ্যারিয়েন্স এর এই যে দেখো ওই যে বললো যে clearly the variance attributable to theoretically meaningful categories of the independent variable between group variance in sample A is larger than the variance attributable to individual differences within group variance. Yes, definitely. তুমি দেখো একটা গ্রুপ থেকে আর একটা গ্রুপের পার্থক্য আমার 10, তাই না? Yes, sir. যে নিচে, তাহলে এটা তো কি বিটুইন গ্রুপ ভ্যারিয়েন্স, বিটুইনটা তো এইদিকে হবে তাই না, এই যে মানে রো। আর উইদিন কি দেখো আমার সর্বোচ্চ ডিফারেন্স কত, 4, তাই না? ও স্যাম্পল এ তে 4 কিন্তু স্যাম্পল বি তে তো 43 আছে। না না, হোক 43, কিন্তু তুমি স্যাম্পল এ এর কথাটা দেখো বললো আগে। আচ্ছা, তাহলে স্যাম্পল এ তে তুমি স্পষ্ট বুঝতে পারলা যে বিটুইন গ্রুপ ভ্যারিয়েন্সেস ডেফিনেটলি কি লার্জার দ্যান উইদিন গ্রুপ ভ্যারিয়েন্স, তাহলে ওটা বোঝা গেল। আচ্ছা স্যাম্পল বি দেখো এই যে বলছে স্যাম্পল বি উই অবজার্ভ দ্য অপোজিট সিচুয়েশন, এই যে বি তে অপোজিট সিচুয়েশন, তাহলে বললো তোমার, কারণ নিচে দেখো পার্থক্য তোমার হলো 10 10 করে, আর এইখানে পার্থক্য কি কত 43, তাহলে উল্টাটা। তার মানে এইখানে তোমার তাহলে উইদিন কি, হ্যাঁ আচ্ছা। এইটাই। আচ্ছা স্যার, তাইলে যে উপরে বিটুইনের সময় বলছে যে এই দুইটা স্যাম্পলের মধ্যে গ্রেটার ভ্যারিয়েশন অফ গ্রুপ মিনস ফ্রম দেয়ার রেসপেক্টিভ গ্র্যান্ড মিন, এখানে তো গ্র্যান্ড মিনের তুলনা করতে বলছে স্যার। গ্র্যান্ড মিন তো দুটার একই, তাহলে আমি বুঝলাম কিভাবে আমার অ্যান্সারটা এ হইলো স্যাম্পল এ, ওখানে বলছে অবভিয়াসলি অ্যান্সার ইজ স্যাম্পল এ। কয় নাম্বার পেজে? ওই পেজে স্যার, উপরে, হ্যাঁ উপরের কথাটা, ওখানে তো গ্র্যান্ড মিনের কথা বলছে। ওই তো বিটুইন স্যার, বিটুইন আপনি লাল রেড মার্ক করছেন না ডেফিনেশনের পর, ডেফিনেশন পর লিখছে which of these two samples shows greater variation of group means from their respective grand means. From simple observation of the figure, the obvious answer is sample A. Oh yes. তাহলে এখানে দেখো কি বলছে, between group variance refers to the variation of group means about the grand mean. হ্যাঁ, তাহলে এই যে grand mean হলো আমার কত 42 দুটারই 42, আর রেসপেক্টিভ মিনস হলো একটা হলো 52, একটা 42, একটা 32, রাইট? তাহলে বলছে যে which of these two samples shows greater variation of group means from their respective grand mean. আর এইটার কি বলছে, এটার হলো 42, এটা 52, 42 এবং 32, from simple observation of the figure which the obvious answer is greater. আচ্ছা, ওকে। ও তুমি এইটা বলছো যে তাহলে স্যার কিভাবে সেটা হইলো? আমি বুঝলাম কিভাবে যে স্যাম্পল এটা আমার গ্রেটার ভেরিয়েশন আছে, যেহেতু গ্র্যান্ড মিন তো দুটার একই, রেসপেক্টেড মিনও একই। ওকে, দাঁড়াও একটা মিনিট। দেখো কেন, এই যে তুমি ফিগার দুটো দেখো তো, নিচের ফিগার দুটো দেখছো, এই ফিগার আর এই ফিগার দেখো, দেখো এইটা দ্বারা তুমি আসলে বুঝতে পারো কেন গ্রেটার ভেরিয়েশন ওরা বললো। তুমি দেখো নাম্বারের যে
লেভেল, সেটা কিন্তু তুমি খেয়াল করে দেখো অন অ্যাভারেজ এরা বেশি নাম্বার পেয়েছে। দেখো 50, 51, 52, 53, 54, খেয়াল করো এদের নাম্বার দেখো, একজন 65 পাইছে, একজন 55, কিন্তু লোয়ারের কিন্তু অনেক বেশি, খেয়াল করো। ওই জন্য তুমি দেখো এই যে তোমার শেপ গুলো খেয়াল করছো, হ্যাঁ দেখতে পাচ্ছি। শেপ গুলোর দেখো তুমি, এইটা কিন্তু লোয়ার শেপ দেন, কিন্তু এইটার কিন্তু শেপটা দেখো অনেক উপরে উঁচুতে উঠেছে, দেখছো? হ্যাঁ দেখছি স্যার। এইটা দ্বারা এটার বেসিসে বলবা। হ্যাঁ এক্স্যাক্টলি। যে আমরা স্পষ্টতই বুঝতে পারতেছি, কারণ তোমার সামনে ডাটা না থাকলে কিন্তু তুমি বলতে পারবে না আসলে, কথা বুঝছো? তোমার যদি এই ডাটা আমি না দিতাম, তুমি ডাটা অবজার্ভ করে কিন্তু আমি দেখো বলে দিলাম, এই যে 12, 18, তার মানে তো স্টুডেন্টদের 4 মার্কস, কথা বুঝছো? তো সেক্ষেত্রে তো এরা এইখানে দেখা যাচ্ছে যে ইয়েস, এরা ডেফিনেটলি এই যে এ গ্রুপ greater variation of group means from their respective brand means, এই কারণে এখানে এসেছে। মানে মেইনলি গ্রাফ দেখে বলবো যে স্যাম্পল এটা গ্রেটার ভেরিয়েশন হলো ডাটা এই যে আচ্ছা ভেতরের ডাটাটাও দেখতেছি। হ্যাঁ, তাহলে তুমি দেখবা যে দেখো এইখানে দুই একজন কম নাম্বার পেলেও কিন্তু অন অ্যান এভারেজ স্টুডেন্টরা বেশি নাম্বার পেয়েছে, কথা বুঝছো? আচ্ছা আর কোনো প্রশ্ন যদি থাকে বলো। জি স্যার, 128 পেজে একটু যান কষ্ট করে। 128 হ্যাঁ বলো স্যার। এখানে ওই তো ডিগ্রিজ অফ ফ্রিডমের পাশে যে 10, 50, 40 এগুলো কি? মানে গ্রাফের কথা বলতেছি, গ্রাফে এগুলো কি বোঝা লাগবে? না, এইগুলা আমার দৃঢ় বিশ্বাস যে ওই যে 2 হলো ডিগ্রিজ অফ ফ্রিডম বিটুইন আর 10 হলো ডিগ্রিজ অফ ফ্রিডম উইদিন, কথা বুঝছো? ও আচ্ছা, প্রথমটা বিটুইন, পরেরটা উইদিন। তাহলে কি পরেরটা 40 বিটুইন আর 50 উইদিন? রাইট। তারপরে 3 বিটুইন। আচ্ছা আচ্ছা। আর কারো কোনো প্রশ্ন? এছাড়াও তো ক্যাম্পাস খুললে ফিজিক্যাল ক্লাসে তো সমস্যা বলার স্কোপ আছে তো না? হ্যাঁ স্কোপ আছে, অনেক সমস্যা হবে। কোনো সমস্যা নাই, তোমরা প্র্যাকটিস করো এবং ইউনিভার্সিটি খুললে আমাকে তোমরা পাবে। ওয়েলকাম। এবং হলো তোমরা ভালো থেকো, এবং আমি আশা করি ইউনিভার্সিটি হয়তো অক্টোবরের 3 তারিখ পর্যন্ত বন্ধের পরে হয়তো খুলে যাবে। সো তোমাদের ক্লাস এখানে শেষ, তোমরা উঠলাম মনে হয়। আরেকটা কথা ছিল, বলো স্যার। যদি আপনার প্রশ্নে দেওয়া না থাকে যে 0.05 লেভেল অথবা 0.01 সিগনিফিকেন্ট, তাহলে আমি কি করবো স্যার? মানে কোনো কিছু দেওয়া নাই কিন্তু সিগনিফিকেন্ট না, যদি দেয়া না থাকে তাহলে তোমরা স্যারদেরকে বলবা, যিনি গার্ড থাকবে, নিশ্চয়ই স্যার ভুলে ওটা দেয় নাই বা টাইপে ওঠে নাই, এটা থাকবে, না হলে এই অঙ্কের তুমি ডিসিশন নিতে পারবে না। আর আমি আর একটা কথা দেখিয়ে দেই, তোমাদের হয়তো পরীক্ষার হলে টেবিল ভ্যালু যে 5%টাও দেবে এবং হলো 1%টাও দেবে। এই যে 1% দেখো, এটা কিন্তু আর একটা আছে, এই যে 1% লেখা। সো তোমরা কিন্তু এটা কনফিউজ হয়ে যাবে না, কারণ টেবিল ভ্যালু যখন ফটোকপি দিয়ে দিবে দুইটাই স্যার, যেটা কোশ্চেনে চাইবে আমরা সেটা। হ্যাঁ, দুটোই দিয়ে দিতে দরকার আবার না লাগে না। এইটা অনেক সময় এটাও একটা টেস্ট স্টুডেন্টদের জন্য, বুঝছো? এটাও স্টুডেন্টদের জন্য তা তো বুঝছি, অনেক টেস্ট হয়ে যাচ্ছে তো একবারে। হ্যাঁ বুঝছি, অনেক সময় দিয়ে দেয়। ঢাকা ইউনিভার্সিটি আমাদের দিয়ে দিছিল, পরে অনেক স্টুডেন্ট এই যে 1% একটাই দিয়ে গেছে, কেউ 5% এটা তুলে নাই। সো আমি ওই জন্য তোমাদের বলে রাখলাম, তোমরা একটু খেয়াল করো উপরে 1% না 5% কি লেখা আছে, কথা বুঝছো? হ্যাঁ, এটা একটু খেয়াল করো যখন তোমরা আনসার করবা। ওকে, ঠিক আছে তাহলে। আচ্ছা স্যার, তোমরা তাহলে ভালো থেকো, আর ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ ক্যাম্পাস খুললে ইনশাআল্লাহ দেখা হবে। আর ফিজিক্যাল যখন ইউনিভার্সিটিতে আমরা আসবো, ছোটখাটো যদি কোনো প্রবলেম থাকে তোমরা করো, ঠিক আছে? তাহলে ভালো থেকো, বাই। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম।